আসসালামু আলাইকুম, শুভ সকাল। গত পরশু আমি ভারতীয় মুসলমানরা আইএএস এবং আইপিএসে পিছিয়ে কেন এ সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলেছিলাম। আজকে সেই কথার জের ধরেই পরবর্তী অংশটুকু আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। আশা করি আপনারা যে যেখানে আছেন, যদি সময় এবং সুযোগ থাকে আপনারা আমার সাথে অংশগ্রহণ করবেন। আমি গত আলোচনায় বলেছিলাম যে সিভিল সার্ভিস কোচিং সেন্টার এটার প্রয়োজনীয়তা সম্পর্কে এবং এটা কিভাবে করা যাইতে পারে এ সম্পর্কে একটা রূপরেখা দেওয়ার কথা আমি বলেছিলাম। আজকে সিভিল সার্ভিস কোচিং সেন্টার কেন দরকার এই প্রসঙ্গ আলোচনা করতে গেলেই আমাদের সামনে আসে বিরাট বড় একটা ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্ন, বিরাট বড় একটা টিম, এরকম ভাবনা। কিন্তু আমি এই বিষয়টাকে একটু সহজ করার জন্য আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। সাধারণ শিক্ষাই সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতা অর্জনের জন্য যথেষ্ট নয়। তার জন্য দরকার হয় সুনির্দিষ্ট পরিকল্পনা, গাইডলাইন এবং নিয়মিতভাবে মক টেস্ট এবং প্র্যাকটিস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম শিক্ষার্থীরা এই ধরনের কোচিং বা প্রস্তুতির সুযোগ পাওয়া থেকে বঞ্চিতই থাকে। তাই আমরা আলাপ করতে চাই যে আমরা এখন কি কি করা উচিত। ভারতের সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার এ সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে। রাজ্য সরকার এবং রাষ্ট্র সরকার, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে মুসলিম অধ্যুষিত এলাকায় কোচিং সেন্টার স্থাপন করা যেতে পারে। বিশেষ করে ওয়াকফ বোর্ড এখান থেকে যে মূলধন থাকে সেই মূলধনকে আমরা এই কাজে ব্যবহার করার জন্য সরকারকে বলতে পারি এবং কিছু বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষানুষ্ঠানেরাও এই পদক্ষেপ নিতে পারে। যেরকম জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লি, নতুন দিল্লি, এরা রেসিডেন্সিয়াল কোচিং একাডেমি শুরু করেছেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও এ ধরনের প্রোগ্রাম শুরু করেছেন। কলকাতার আলিয়া মুসলিম ইউনিভার্সিটি এ ধরনের প্রোগ্রাম আরম্ভ করেছে কিনা আমি জানি না। এর উপরেও ভারতবর্ষ জোড়া কিছু অঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিও আছে এবং ট্রাস্ট আছে যারা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষার খাতে কাজ করছেন এবং তারা সম্মিলিতভাবে ফ্রি অথবা স্বল্প খরচে, কম খরচে কোচিং দেওয়ার ব্যবস্থা করতে পারে। মুসলিম সমাজের যারা শিক্ষিত অংশ, যারা ব্যবসায়ী, প্রাক্তন সরকারি কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, রিটায়ার্ড, তেনারা সবাই মিলে যদি এরকম একটা উদ্যোগ নেয়, প্রত্যেক রাজ্যিক ভিত্তিতে কিছু স্বেচ্ছাসেবী অনুষ্ঠান গঠন করে তার জরিয়তেও রাজ্যিক পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে কিছু কোচিংয়ের ব্যবস্থা করা যাইতে পারে। কোনো সময় উইকেন্ড ব্যাচ আমরা করতে পারি, সাপ্তাহিক ব্যাচ। রোববার যেদিন প্রায় সবাই সরকারি চাকরি যারা করেন, উচ্চপদস্থ কর্মচারী, তাদের অধিকাংশই একটু রেস্ট পায়, তারা তার মধ্যে 1-2 ঘন্টা সময়
এই কাজে ব্যবহার করতে পারে, বা বিকালবেলা সব অফিস সারার পরে বা নিজের নিজের দায়িত্ব সারার পরে ইভিনিং কোচিং ব্যবস্থাও করা যাইতে পারে, যেগুলা গুগল মিট বা জুম মিটিংয়ের জরিয়তে অনলাইনকে আমরা ব্যবহার করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এনলাইটেন করতে পারি। তারপরেও বিভিন্ন ইউটিউব মিডিয়া যেগুলো আছে, যেরকম আন একাডেমি, বাইজুস, ভিশন আইএস, এগুলোর মতো প্ল্যাটফর্মের জরিয়তেও মাধ্যমে অনেক ফ্রি রিসোর্স পাওয়া যায়। সেগুলোকে আমাদের ছেলেমেয়েরা যাতে রিচ পায়, তাদের এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে সম্পর্ক করিয়ে দেওয়াটাও আমাদের আজকের বিশেষ সময়ের দাবি। মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লিটারেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা যাতে ডিজিটাল লিটারেসিতে অভিজ্ঞ হয় এবং এই রিসোর্সগুলোকে ব্যবহার করতে পারে, তার জন্য আমরা তাদেরকে সজাগ করা উচিত এবং তাদেরকে এই পথে হাঁটার জন্য বা চিন্তা ভাবনা করার জন্য, কাজকাম করার জন্য আমরা উৎসাহিত করা উচিত। যারা সফল অফিসার, বিশেষ করে আইএস আইপিএস অফিসার যিনারা আছেন, তেনাদেরকে আমরা মেন্টর বা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিয়েও এই কাজে যুক্ত করতে পারি এবং তাদের বাস্তব অভিজ্ঞতা আমরা শুনতে পারি এবং প্রস্তুতির দিকে আমরা নির্দেশনা ছেলে মেয়েদেরকে দিতে পারি। এর উপরেও আমরা মডেল কোচিং সেন্টারের নেটওয়ার্ক গড়ে তুলতে পারি। প্রত্যেক রাজ্য ভিত্তিতে মডেল কোচিং সেন্টার করতে পারি একটা একটা। সিভিল সার্ভিসের জন্য, পুলিশ সার্ভিসের জন্য, নিট, আইআইটি এসবের জন্য সাধারণত রেগুলার ক্লাস হয় না, কিন্তু আমরা তার জন্য কিছু মডেল কোচিং সেন্টার করে লাইব্রেরি এবং স্টাডি রুম তৈরি করে দিয়ে ছেলে মেয়েদেরকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে মক টেস্টের ব্যবস্থা করতে পারি। এর জরিয়ে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট উপকৃত হবে। তো সাফল্যের জন্য ছাত্রদেরকে বা ছেলে মেয়েদেরকে একটা সহায়ক পরিবেশ আমরা দেওয়া উচিত, কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট আমরা দেওয়া উচিত, যেখানে নিয়মিত মক টেস্ট হবে এবং প্রিলি এবং মেইন পরীক্ষার জন্য প্রস্তুতি হবে, তার মূল্যায়ন হবে, অ্যাসেসমেন্ট হবে। ব্যক্তিগত গাইডেন্সে আমরা ছেলে মেয়েদেরকে যারা এই আইএস আইপিএস বা অন্যান্য পরীক্ষা দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন, তাদের যেসব দুর্বল দিক আছে সেই দুর্বল দিকগুলি আমরা চিহ্নিত করিয়া তাদের উন্নতির জন্য আমরা চেষ্টা করতে পারি। তাদেরকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে দিতে পারি, এনসিআরটি স্ট্যান্ডার্ড বুক যেগুলো আছে, নোটস আছে, ইন্টারভিউ কিভাবে দিতে হয়, প্রস্তুতি করতে হয় কিভাবে, পাবলিক স্পিকিংটা কিভাবে করতে হয়, বর্তমান বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, খেলাধুলা এসবের উপরে, কারেন্ট ইস্যুর উপরে বিশ্লেষণ করা তাদেরকে আমরা শোনানো উচিত, যারা তারা সেখান থেকে যথেষ্ট এনলাইটেন হয়। যেরকম আমরা জাকাত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার নাম নিতে পারি, যেখানে দরিদ্র মেধাবী মুসলিম ছাত্রছাত্রীদেরকে থাকার জন্য হোস্টেল এবং কোচিংয়ের ব্যবস্থা করিয়া থাকে। তাই সঠিক কোচিং, সঠিক দিক নির্দেশনা যদি পায় এবং সহায়ক পরিবেশ যদি পায়, আমাদের মুসলিম তরুণ তরুণীরাও দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসতে পারবেন। এবং এজন্য শুধু সরকারি উদ্যোগকেই আমরা ভরসা করলে চলবে না, সমাজের আভ্যন্তর থেকেও একটা সচেতনতা, সংগঠন এবং পরিকল্পিত প্রয়াসের প্রয়োজন রয়েছে আজকের তারিখে। আমরা এদেরকে, যেসব অধিকাংশ মুসলমান পরিবারই দরিদ্র সীমারেখার নিচে বাস করেন এবং তারা হোস্টেলের খরচা, শহরে থাকা যে খরচা, সব মিলিয়ে বইপত্র এবং অ্যাডমিশন, টিউশন ফিস এগুলো দেওয়ার ক্ষেত্রে যে খরচা হয়, একটা বিশাল ব্যয়ের ব্যাপার থাকে। এই ব্যয় অনেক মেধাবী ছাত্রছাত্রীর বাবা মা বা তার পরিবার থেকে বহন করা বড়ই কষ্টসাধ্য হয়। তাই অর্থনৈতিক চাপে পড়ে যাতে আমাদের ছেলেমেয়েরা এ ধরনের পরীক্ষা দেওয়ার থেকে বিরত না থাকে যাদের এবিলিটি আছে। তাই মাঝপথে যাতে তারা পড়াশোনা ছেড়ে দিতে না হয়, তার জন্য তাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তা এবং কিছু স্কলারশিপ দেওয়ার জন্য আমরা সামাজিক পর্যায়ে পদক্ষেপ দিতে পারি বা ফেলোশিপ দিতে পারি আমরা।
এর উপরেও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যেসব স্কলারশিপ আছে, ফেলোশিপ আছে, সেগুলো যাতে তারা পাইতে পারে, তার জন্য আমরা তাদেরকে এনলাইটেন করা উচিত। যেরকম প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, মেরিট কাম মিনস স্কলারশিপ, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে এইসবের সাথে আমাদের ছেলে মেয়েদেরকে পরিচিত করা এবং অভিভাবকদেরকে এই বিষয়ে জ্ঞান দান করা বা এদেরকে সেনজিটাইজ করা আমাদের একটা দায়িত্ব। ভারতের অন্যতম একটা সরকারি ফাউন্ডেশন হচ্ছে মৌলানা আজাদ ন্যাশনাল ফাউন্ডেশন। এই মৌলানা আজাদ ন্যাশনাল ফাউন্ডেশনের অধীনে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ চালু করা হচ্ছে আবার নতুন করে। এই ডক্টর আম্বেদকর স্কিম ফর ইউপিএসসি কোচিং ফর ওবিসি অ্যান্ড মাইনরিটিস, এইখান থেকেও আমাদের অনেক ছেলে মেয়ে লাভান্বিত হতে পারে বা উপকৃত হতে পারে। তাই এগুলো সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে সচেতন করা এবং কিভাবে আবেদন করতে হবে তার জন্য কমিউনিটি লেভেলে আমরা তাদেরকে এনলাইটেন করা উচিত, তাদেরকে সাহায্য করা উচিত। এ সম্পর্কে আমরা যারা কিছু বুঝি বা কিছু জানি, আমরা আমাদের যে জ্ঞান, যে ইনফরমেশন, সেগুলো আবার বিতরণ করা উচিত সমাজের কাছে। ভারতবর্ষে সাম্প্রতিক কালে এই যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠছে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিল। এই ওয়াকফ সম্পত্তির ব্যাপার নিয়ে আজকে যথেষ্ট মুসলমানরা যথেষ্ট উদ্বেগে আছে। এই ওয়াকফ সম্পত্তির যে তহবিল হয় এবং ভারত সরকারের মাইনরিটি কমিশনের যেসব তহবিল, এই তহবিলগুলো একত্র করিয়া যদি ভারতবর্ষের মুসলমানদের জন্য আর্থিক সহায়তার উদ্দেশ্যে আইএস, আইপিএস, আইআইটি ইত্যাদি ক্ষেত্রে যারা কোচিং করতে চায়, শিক্ষা নিতে চায়, তাদের জন্য সহায়ক কিছু স্কিম নেওয়া যেতে পারে এবং স্বচ্ছ ও ফলপ্রসূভাবে সেই পয়সাগুলো খরচা করার জন্য আবার সমাজে তদারক করার ব্যবস্থা করা উচিত। এর উপরেও বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ, সিএসআর, যেরকম কমিউনিটি সার্ভিস বা কর্পোরেট সার্ভিস রেসপন্সিবিলিটি, এই সিএসআর বা এনজিও সহায়তা নিয়ে আমরা ভারতবর্ষে একটা বিরাট বড় একটা ফান্ড আমরা তৈরি করতে পারি, যেখান থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে এই আইএস, আইপিএস কোচিংয়ের জন্য। জাকাত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, রহমানি 13, এসবের জরিয়তে আইআইটি, নিট এবং আইএস পরীক্ষার জন্য কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। ভিশন 2020, হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন, সাবাস চ্যারিটেবল ট্রাস্ট, এসব সংস্থাও আর্থিক সহায়তা দিয়ে থাকেন। এর উপরে প্রত্যেক রাজ্যে, বিভিন্ন প্রদেশে মুসলমান বিভিন্ন চ্যারিটি সংগঠনগুলো এসব ক্ষেত্রে যথেষ্ট কাজ করতেছে। তার জন্য আমাদের সমাজের শিক্ষিত শ্রেণীর দান, সৎকা, জাকাত এসবের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। গতিকে এই সব যদি পরিকল্পিতভাবে ব্যবহার করা যায়, আমরা একটা বড় পরিবর্তন আনতে পারি। আজকে আমরা কিছু মাইক্রো স্কলারশিপের সৃষ্টি করতে পারি আমাদের লোকাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে বা ব্লক লেভেলে। যারা বিদ্যানুরাগী লোক, কিছু পয়সাপাতি আছে, ব্যবসা বাণিজ্য করেন বা কেউ দান দক্ষিণা করেন, সেসব মানুষকে আমরা একত্র করে সেখানে মাইক্রো লেভেলে স্কলারশিপ স্পন্সর করতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা আমরা করতে পারি, যেখানে মুক্তভাবে মানুষের কাছে আমরা টাকা চাইতে পারি, পুঁজি চাইতে পারি। সেই পয়সা ঠিক মতে আমরা ছেলে মেয়েদেরকে দিলে তারা ফর্ম ফিল আপ করার ফিস, বই, মোবাইল, ইন্টারনেট ডেটা কভার করার জন্য যে ছোট ছোট খরচা, সেখান থেকে আমরা দরিদ্র ছেলে মেয়েদেরকে দিতে পারি। কমিউনিটি ভিত্তিক আমরা এই ক্রাউড ফান্ডিং করে আমরা সাধারণ মানুষও সেখানে 5, 10, 100, 1000 টাকা দিয়ে একটা প্ল্যাটফর্ম করে সেখান থেকেও আমরা ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষা, আইএস, আইপিএস বা আইআইটি ইত্যাদিতে এডমিশন নেওয়ার ক্ষেত্রে বা তাদের লেখাপড়া করার ক্ষেত্রে সহায়তা করতে পারি। যদি কিঞ্চিত কিঞ্চিত দানও হয়, সেই দানগুলো একত্র করলে পাহাড়ের মতো হবে। গতিকে এই কথাগুলো আমরা সমাজের নজরে খুব না পড়লেও আমরা একটু সজাগভাবেই যদি আমরা নজর করি বা লক্ষ্য করি, নিশ্চয় আমরা উপকার করতে পারবো ছেলে মেয়েদেরকে। নিয়মিত যদি স্কলারশিপ ছেলে মেয়েরা পায়, তাইলে তাদের পড়াশোনার যে দায়িত্ববোধ সেটাও আসবে এবং তাদের যে ধারাবাহিকতা পড়াশোনার সেটাও থাকবে। এর ফলে নিয়মিত স্কলারশিপ থাকলে
শহরে গিয়ে ছেলেমেয়েরা মানসম্পন্ন পড়াশোনা মানসম্পন্ন প্রস্তুতির সুযোগ নিতে পারে এবং মেয়েদের শিক্ষার পরিবেশের ক্ষেত্রেও আমরা পরিবারগুলোকে আগ্রহী করতে পারি এবং মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। গতিকে এসব ব্যাপার আমরা লক্ষ্য করা উচিত এবং এসব ব্যাপারে আমরা কাজ করার জন্য এগিয়ে আসা উচিত। আমাদের সরকারি সাহায্যে উপর নির্ভর না করিয়া যদি আমরা সমাজের ভিতর থেকেই শক্তিশালী স্কলারশিপ একটা সিস্টেম গড়ে তুলতে পারি এবং তার দ্বারা আমরা দরিদ্র বা দুর্বল ছেলে মেয়েদের পাশে দাঁড়াইতে পারি, এটা একটা আমরা সমাজের একটা বিরাট বড় দায়িত্ব আমরা পালন করতে পারি। এটা জাতি গড়ার জন্য, একটা ভবিষ্যৎ গড়ার জন্য একটা দৃঢ় পদক্ষেপ হইতে পারে। তাই আমরা সমাজে সচেতনতা এবং অনুপ্রেরণা বৃদ্ধির নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার পথ আরম্ভ করতে পারি, যেখানের জরিয়তে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্তভাবে সমাজের লক্ষ্য নির্ধারণ করিয়া আমরা সমাজের জরিয়তে তাদেরকে আইএস আইপিএসই না মাত্র ভারতবর্ষে যত বড় বড় পদবিতে নিয়োগের ব্যবস্থা আছে সেই সব জায়গায় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা প্রবেশ করাইতে পারি। তাই সমাজ একটা লক্ষ্য নির্ধারণ করুক এবং আমরা এই লক্ষ্য নির্ধারণ করিয়া সেগুলাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রত্যেকেই যদি আমরা কিঞ্চিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, তবে আমাদের সমাজের ব্যাপক পরিবর্তন সম্ভব। আশা করি আপনারা আছেন এবং এখানে আমার সাথে যারা আছেন এখন, আমিনুল হক সাহেব স্যার, আপনি বলছেন স্যার আই এম লিসেনিং, থ্যাংক ইউ। রফিক অফিসিয়াল হাই বলেছেন, ধন্যবাদ। আর আমার গোবর্ধনা অঞ্চলের সোনবাড়ি গ্রামের শিক্ষক এখন হাইলাকান্দিতে আছেন, উনি বলছেন কাজিমুদ্দিন গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় স্যার, খুবই ভালো লাগতেছে, খুব ধন্যবাদ। জহিরুল ইসলাম ইজ ওয়াচিং, সানিদুল হক ইজ ওয়াচিং। কাজিমুদ্দিন সচেতনতা এবং সজাগতারও যথেষ্ট প্রয়োজন আছে, রাইট। আপনারা এখানে আমার সাথে একটু থাকিয়া যে উৎসাহ উদ্দীপনা দিতেছেন, তার জন্য আপনাদেরকে আমি গভীর অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা থাকবেন। আর আমি মনে করি যে আমরা যদি প্রত্যেক দিন একটি কথা না হইলেও প্রত্যেক সপ্তাহে 15 দিন পরে পরে যদি আমরা সমাজকে যদি এইসব বিষয়ে এই ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যমের জরিয়তে সজাগ করি, এটা একটা কানে বাজবে, কানে বাজলেই অন্তরে সেই কথাগুলো দোলা দিবে এবং কিছু একটা করার জন্য আমাদের মধ্যে একটা প্রচেষ্টা সৃষ্টি হবে, মাইন্ডসেট তৈরি হবে। গতিকে আমি আশা করি যে আপনারা যখন যেখানে থাকবেন সেখানে থাকিয়াও আপনারা আমাদের সাথে বা আমরা আপনাদের সাথে সহযোগ করতে পারি। তো আজকে এটুকু বলেই আমি শেষ করতে চাই। আগামী ছোট একটা আবার ভিডিও করব বা লাইভে আসবো, যেখানে সচেতনতা এবং অনুপ্রেরণা বৃদ্ধি সম্পর্কীয় আলোচনা এই প্রসঙ্গে করব। গতিকে আমি আশা করি আপনারা আছেন, আগামী দিনে থাকবেন, দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি সবাই একজোট হয়ে, ঐক্যবদ্ধ হয়ে। আমার সমাজ, আমার দেশ, আমরা সবাই মানুষের জয় হোক, মানুষের মঙ্গল হোক, এ আশা রেখেই আমি শেষ করছি। শেষে কাজিমুদ্দিনকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি লিখছেন ভালোবাসা অবিরাম স্যার, ধন্যবাদ। আমি মনে করি বিশেষ করে আমার যে জেলা বাক্সা জেলা, সেখানের এবারকার পরীক্ষাগুলোর রেজাল্ট বেশ ভালো হয়েছে। তাই বিটিআর অঞ্চলের কোকরাঝার, বাক্সা, সিরাং এবং উদালগুড়ি জেলার যেসব মুসলমান সম্প্রদায়ের সুশিক্ষিত লোক আছেন, এনারা যদি দেখতেছেন, তেনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই অঞ্চলে আরো বেশি শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে, এই অঞ্চলটাকে আমরা আরো বেশি শিক্ষা দীক্ষায় এগিয়ে নেওয়া উচিত এবং আমাদের ছেলে মেয়েদেরকে আইএস আইপিএস, আসাম পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্য স্টেট পাবলিক সার্ভিস কমিশনে আমরা ছেলে মেয়েদেরকে যুক্ত করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করব এবং
আমরা যেখানেই যাই সেখানেই এই আলাপ আলোচনা করাই উচিত এবং তার দ্বারা আমাদের সমাজের মঙ্গল হবে। এখানে আবরার নাদিম নেলির লেখক, ঐতিহাসিক নেলি লেখক, যুব প্রজন্মের লেখক। উনি আমার বাড়িতে কিছুদিন আগে গিয়ে ওনার বই উপহার দিয়েছেন এবং আজকে উনি এখানে আছেন। তিনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখি ওনাকে আনা যায় কিনা। দিলাম, অ্যাড করলাম, দেখা যাক। না, আমি পারতেছি না। যাই হোক, আবরার নাদিম সাহেবকেও ধন্যবাদ জ্ঞাপন করি যে আগামী দিনে উনি আরো কিছু ভালো বই আসামের মানুষকে উপহার দিবে এবং ওনার বইয়ের মধ্যে দেশের সামগ্রিক পরিস্থিতি সেখানে প্রতিফলন হয় এবং তিনার যে নেলি, এই বইটা সারা আসামের লোকজনকে পড়ার জন্য আমি আহ্বান রাখলাম এবং দোয়া করবেন। আবরার নাদিম বলছেন দোয়া করবেন। অনেকদিন ধরে আমি একটু মানসিকভাবে অসুস্থ, লেখামেলার সাথে যাতে যুক্ত হতে পারি। মানসিক অসুস্থতা সবারই আছে পৃথিবীতে। মানুষ যদি হয়, তার কিছু টেনশন হয়। আমি আপনাকে অনুরোধ করব যে মানসিক অসুস্থতা দূর করার জন্য আপনি শারীরিক এবং মানসিক ব্যায়ামের প্রয়োজন, এক্সারসাইজের প্রয়োজন। কিছু মেডিটেশন করেন এবং ইসলামিক লাইনে আপনি এসে মসজিদে প্রবেশ করেন এবং কিছু আত্ম অনুসন্ধান করার জন্য চেষ্টা করেন। নিশ্চয় আপনার মানসিক যে টেনশন বা অসুস্থতা দূর হবে এবং আমরা সবাই এই প্ল্যাটফর্মের জরিয়তে দোয়া করি আমাদের যুব লেখক আবরার নাদিমের যে মানসিক অশান্তি আছে সেই অশান্তি দূর হোক। তার পরিবারের লোকজনও, একজন খুব বড় আত্মীয় একজন রিসেন্টলি চলে গেলেন, তার জন্য উনি খুব মানসিক আঘাত পেয়েছেন। তিনাকে আমি ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ ক্ষমতা দান করুক, এই দোয়া করি এবং আপনারা দোয়া করবেন। আজকে আমি এখানে শেষ করি। পরবর্তী অধিবেশনে বা পরবর্তী লাইভে আমি সচেতনতা এবং অনুপ্রেরণা আমরা কিভাবে ছেলে মেয়েদেরকে দিতে পারি এই সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।